ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশের এলডিসি উত্তরণের পরে বেশ কিছু খাতে যে নতুন ধরনের চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কি পরিকল্পনা করছে। আপনারা জানেন যে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে এবং আগামী বছরের নভেম্বরে এই তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে। এই উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরে বাংলাদেশ এখন বিভিন্ন সেক্টরে যে ধরনের নগদ প্রণোদনা দিচ্ছে সেটি আসলে দেওয়ার সুযোগ আর সরকারের থাকবে না। তাহলে এই সেক্টরগুলোকে সামনের দিনে বৈশ্বিক বাজারে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাহলে তাদেরকে কিভাবে সরকার সহযোগিতা করবে, সেখানে সরকার কি ধরনের পরিকল্পনা করছে, সেই সেক্টরগুলো আসলে কি প্রত্যাশা করছে, এই নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে কোন কোন সেক্টরে সরকার কি ধরনের সামনের দিনে বিকল্প সুবিধা দেওয়ার কথা ভাবছে। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে 4টি খাতে সরকার বিকল্প সুবিধা দেওয়ার কথা ভাবছে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। আসলে এই সেক্টরগুলো মানে কোন কোন সেক্টরে এই সুবিধার কথা সরকার পরিকল্পনা করছে বা সেখানে কি ধরনের সুবিধা দেওয়া হবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে আগামী বছরের 24 নভেম্বর বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে বা পরবর্তী সরকার যদি গ্র্যাজুয়েশন নিতে চায়। এবং এলডিসি গ্র্যাজুয়েশন হলে আমরা রপ্তানির বিপরীতে যে নগদ প্রণোদনা আমরা সেটা দিতে পারবো না। তো সরকার এই যে এখন আমরা প্রণোদনা দিচ্ছি, তখন হঠাৎ করে প্রণোদনা দিতে পারবো না। তো এতে হলো যে আমার রপ্তানিতে যে চ্যালেঞ্জটা তৈরি হবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা, প্লাস দীর্ঘমেয়াদে অন্যান্য দেশের সাথে কম্পিটিশনে যাতে আমাদের সেক্টরগুলি টিকতে পারে, সেই জন্য একটা মেজর সরকারের একটা প্ল্যান আছে, সেটা হলো স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। সেটা সরকার বাস্তবায়ন করতেছে। এর বাইরে আমাদের অর্থ মন্ত্রণালয় 4টা সেক্টর নিয়ে, এই 4টা সেক্টরকে স্পেসিফিক্যালি কি সুবিধা দেওয়া যেতে পারে সেই জন্য একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছিল। সেই কমিটি একটা সুপারিশ দিছে। সেই 4টা সেক্টর আমাদের লেদার গুডস, তারপরে এগ্রিকালচারাল সেক্টর, এগ্রি প্রোডাক্টস, একটা আমাদের ফার্মাসিউটিক্যাল, এবং আরেকটা আমাদের জুট প্রোডাক্টস। এই 4টা সেক্টর। তো এখানে প্রত্যেকটা সেক্টরের জন্য ইন্ডিভিজুয়াল সুপারিশ আছে, কিন্তু মোটা দাগে যদি কমন সুপারিশগুলির কথা আমরা বলি, যে সেখানে আমাদের যে এই কমিটি, ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি, তারা দেখছে যে এখন উন্নয়নশীল দেশ আছে চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, তারা এই সেক্টরগুলিতে কোন ধরনের সুবিধা দেয়। আচ্ছা, হ্যাঁ, সেগুলি তারা পর্যালোচনা করে তারা কিছু সুপারিশ করছে। তার মধ্যে একটা হলো মেড ইন চায়না 2025। এটা হলো চায়নার একটা স্কিম। চায়না এই স্কিমটা 2015 সালে নিয়েছে। তো চায়নার এই স্কিমটার মূল টার্গেট ছিল যে চায়নার বাজারে যেসব বিদেশি পণ্য আসে, সেগুলির অল্টারনেটিভ পণ্য দেশে তৈরি করা, মানে দেশের বাজারে নিজের কোম্পানিটাকে শক্তিশালী অবস্থানে তৈরি করা, যাতে বিদেশি পণ্যের প্রভাবটা চায়নাতে কমে। এবং এর পরের স্টেজ যে এই পণ্য যেটা আমার দেশের বাজারে শক্তিশালীভাবে আবির্ভূত হলো বিদেশি পণ্যের এগেনস্টে, সেই পণ্যটা বিদেশের মার্কেটে এক্সপোর্ট করা। এবং এই জন্য চায়না গভর্নমেন্ট অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। যেমন আপনি যদি একটা ইন্ডাস্ট্রি করতে যান, আপনাকে চীনের যে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংস্থা আছে, তারা আপনাকে ভর্তুকি মূল্যে জমি দিবে। এবং চীনের যে ইস্পাত শিল্প কারখানাগুলি আছে সরকারের, তারা আপনাকে কম মূল্যে স্টিল সরবরাহ করবে আপনি ফ্যাক্টরি বানানোর জন্য। এই ধরনের অনেক ধরনের সুবিধা আছে, কম সুদে ঋণ এবং আদার অনেক ফ্যাসিলিটিস আছে। এটা হলো চায়নার মেড ইন চায়না 2025 যে থিওরি সেটা। এবং ইন্দোনেশিয়ার মেকিং ইন্দোনেশিয়া 4.0, এটা হলো 2018 সালে তারা গ্রহণ করছে। তো ইন্দোনেশিয়া যেটা করছে যে আপনার ইনোভেটিভ তারপরে 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এআই, এই জাতীয় ইন্ডাস্ট্রিকে আকর্ষণ করার জন্য তাদের জন্য কমন ফ্যাসিলিটিস সরকারিভাবে করে দিছে। যেমন ইনোভেশন সেন্টার, রিসার্চ সেন্টার, এগুলি সরকারিভাবে করে দিছে। এবং যারা যত বেশি প্রযুক্তি নির্ভর, তাদেরকে তত বেশি কর ছাড় দেওয়া, তাদেরকে তত বেশি কম সুদে ঋণ দেওয়া, এই ধরনের। তো আমাদের কমিটিগুলা এই 2টা মডেলকে
অনুসরণ করতে বলছে সরকারকে। এটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব নেই। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রস্তাব আছে। সুনির্দিষ্ট প্রস্তাব বলতে যেমন আপনার হচ্ছে এগ্রি প্রোডাক্টের ক্ষেত্রে তারা বলছে যে এখন আমাদের যে কৃষিপণ্য সেগুলি যদি আপনি হিমাগারে রাখতে চান, আমাদের দেশের যেসব হিমাগার আছে সেগুলি কিন্তু একটা টেম্পারেচারে চলে। আপনার এটা যদি একটা হিমাগার হয়, এখানে আপনি যদি 18 সেট করে রাখেন 18তে চলবে, কিন্তু একই হিমাগারে বিভিন্ন ধরনের পণ্য থাকে, যেটা এক একটার জন্য এক এক ধরনের টেম্পারেচার প্রয়োজন। সেই জন্য বহুমাত্রিক টেম্পারেচার ধারণ করতে পারে এরকম হচ্ছে হিমাগার সরকারি ব্যবস্থাপনায় করে দিতে বলছে, অথবা প্রাইভেট সেক্টর যদি করে সেখানে সরকারকে প্রণোদনা দিতে বলছে। এখানে বলছে যে বিদ্যুৎ বিল বেশি হওয়ার কারণে হচ্ছে কৃষকরা হিমাগারে এখন পণ্য রাখতে নিরুৎসাহিত হচ্ছে। সুতরাং হিমাগারে বিদ্যুৎটা ব্যবহার হয় সেখানে বিদ্যুৎ বিলে সরকারকে রিবেট দিতে বলছে। তারপরে হচ্ছে কৃষিপণ্য নিয়ে আরও অনেক ধরনের সুপারিশ আছে। আমাদের যে এয়ারপোর্ট এবং হচ্ছে সমুদ্র বন্দর, সেখানে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ওয়্যার হাউস, কারণ এগুলি তো পচে যায়। আপনি যদি এয়ারপোর্টে আপনি হয়তো ফ্রিজিং ব্যানে আনলেন উত্তরবঙ্গ থেকে একটা ফুলকপির চালানি যদি আনেন, আপনি এয়ারপোর্টে ওটা 2-4 ঘন্টা গরমের মধ্যে পড়ে থাকলে তো এটা নষ্ট হয়ে যাবে। এখানে হচ্ছে একটা ফ্রিজিং ওয়্যার হাউস স্থাপন করতে হবে। এ ধরনের অনেক ধরনের সুপারিশ আছে। লেদারের ক্ষেত্রে আছে যে আমরা আসলে যে লেদার ওয়ার্কিং গ্রুপের আমরা সার্টিফিকেটই আমাদের দেশের কোম্পানিগুলি পায়নি, এবং এটা পাওয়ার জন্যে হচ্ছে আপনার 1700 মার্কিং লাগে। সেখানে হচ্ছে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেটা আমাদের এখনও আমিন বাজারে চালু হয়নি, সেটা চালু করা। এবং আরেকটা জিনিস ওখানে বলছে যে যতদিন এটা না হয়, এই যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যতদিন চালু না হয় ততদিন হচ্ছে সিআরও চালু করা যেতে পারে। তো সেই সিআরও চালু করতে হলে আপনার হচ্ছে কয়েকটা ফ্যাক্টরি মিলা চালু করতে হবে। এতে প্রায় 10,000 স্কোয়ার ফিট লাগে, কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলি আরও ছোটো ছোটো আকারের। তো সেক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টরি মিলে হচ্ছে একটা কমন সিআরও চালু করা। তা ওখানেও হচ্ছে স্বল্প সুদে ঋণ দেওয়ার কথা বলা আছে। ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রে যেমন বলা আছে যে আপনার আমাদের ফার্মা কোম্পানিগুলি যে কাঁচামাল আমদানির ক্ষেত্রে তাদেরকে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পারমিশন নিতে হয়, এবং এক একটা পারমিশন নিতে তাদের হচ্ছে 6 থেকে 8 মাস সময় লাগে। তারা সুপারিশ করছে যে এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সরিয়ে এটাকে স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে পারমিশন নেওয়ার কথা বলছে। তারপরে হচ্ছে সেখানে গেলে কি গতিশীল হবে এটা 8 মাস 6 মাসের পরিবর্তে? এটা তাদের সুপারিশ যে এটা গতিশীল হবে, কারণ এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা হচ্ছে আপনি যে কাঁচামালটা আনবেন সেটা আসলে মাদক কতটা আছে কি না আছে ইত্যাদি তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে এই সময়টা নেয়। আমাদের যে ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে তারা হচ্ছে WTOর ম্যাচুরিটি লেভেল 3 সনদ অর্জন করতে পারে নাই, ফলে আমাদের দেশে যে ভ্যাকসিন এবং টিকাগুলি উৎপাদন হয় এরা এটা সনদ দিতে পারে না, এবং ফলে এই যে আমরা জানি ইনসেপ্টার অনেক ভ্যাকসিন উৎপাদন করে, ফলে এটা ইনসেপ্টার বিদেশে এক্সপোর্ট করতে হলে বিদেশ থেকে টেস্ট করায় নিয়ে আসা সনদ দিতে হয়। আমাদের যে এপিআই উৎপাদন হচ্ছে এগুলি হচ্ছে বাংলাদেশে কোনো টেস্টিং ফ্যাসিলিটি নেই, এসব চালু করার কথা বলছে। দেখুন, আপনি যে সমস্ত বিষয়গুলো বললেন এই বিষয়গুলোর প্রত্যেকটি নিয়েই অনেক দিন ধরে এদেশের বিশেষজ্ঞরা আলোচনা করেন এবং সুপারিশ করে আসছেন। আমাদের নানান ধরনের সময় কৃষকের উৎপাদিত ফসল নষ্ট হয়ে যায় এবং সেগুলো সংরক্ষণ করা যায় না। সংরক্ষণ করা গেলে আমাদের ভোক্তারা কম মূল্যে পেত, এইরকম কথা আছে, এবং সংরক্ষণের ব্যবস্থা সরকার এখনো পর্যন্ত করে নাই। আপনি বললেন এপিআইয়ের কথা, আমরা এপিআইয়ের একটা পার্ক দেখলাম, এখনও সম্পূর্ণভাবে হয়নি। আপনি ইটিপির কথা বলছেন চামড়া শিল্পে, এবং এটা বাংলাদেশে একটা আলাদা ধরনের ইতিহাস সৃষ্টি করছে যে মানে সুষ্ঠু একটা ইটিপি স্থাপন করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি, এবং এই প্রকল্পটি বিসিক চালাচ্ছে, এটি প্রায় 1.5 যুগের মতো হয়ে যাচ্ছে। তো এইরকম পর্যায়ে যখন আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন হয় না বা সবসময় ধরে থাকে, সেখানে এই কমিটির সুপারিশ, মানে এটা আমি আপনার কাছে শেষ কোশ্চেন আর কি, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই কমিটির এই সুপারিশ আসলে আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনগুলোতে আমরা সরকারের কাছ থেকে মানে খুব ইতিবাচকভাবে বাস্তবায়নের উদ্যোগ দেখব? এখানে আমি আরেকটু আপনার এই কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে আরেকটু আমি বলি, এটা মিস হয়ে গেছিলো। যেমন পাট নিয়ে একটা জিনিস, একটা পয়েন্ট কমিটি সুপারিশ করছে যে আপনি জানেন যে ইন্ডিয়া আমাদের পাট পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে, কিন্তু ইন্ডিয়া আমাদের এখান থেকে কাঁচা পাট আমদানি করছে। তো এই কমিটির সুপারিশ হলো যে
দুটা, যে কাঁচাপাট রপ্তানির উপরে হচ্ছে 15 থেকে 20% শুল্ক আরোপ করা যেতে পারে, যে তাহলে হচ্ছে ইন্ডিয়া আমাদের এখান থেকে কাঁচাপাট আমদানিতে নিরুৎসাহিত হবে। তাহলে ইন্ডিয়ার অভ্যন্তরীণ বাজারে যে পাটের বস্তার যে ডিমান্ড, তারা যদি কাঁচাপাট নিয়ে যদি তৈরি না করতে পারে, তাহলে তারা বাংলাদেশ থেকে এই পাটের বস্তা হচ্ছে আসলে অশুল্ক বাধা যেখানে আছে সেখানে কৌশলগত অবস্থান না। হ্যাঁ, এটা একটা। আরেকটা হলো যে কাঁচাপাট কৃষকের কাছ থেকে যখন আপনি কিনেন, এখানে হচ্ছে 1% উৎসে কর আছে, এই কর হচ্ছে প্রত্যাহার করার কথা বলছে। এবার আপনার যে সর্বশেষ পয়েন্টটা, যে এই কমিটির যে সুপারিশ, এই আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ, এটা হচ্ছে বাস্তবায়নের জন্য এই কমিটির সকল সুপারিশ নয়। এখানে স্পেসিফিক্যালি লেখা আছে যে বাংলাদেশের পক্ষে বাস্তবায়ন সম্ভব এমন সুপারিশগুলি বাস্তবায়ন, অথবা হচ্ছে যে নতুন করে যদি কোনো কিছু মনে করে সেগুলি বাস্তবায়ন করার জন্য সরকার আরেকটা উচ্চ পর্যায়ের কমিটি গত 20 নভেম্বর গঠন করেছে। সেটা হলো ক্যাবিনেট সেক্রেটারির সভাপতিত্বে। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান এবং অর্থ, বাণিজ্য, শিল্প এসব মন্ত্রণালয়ের সচিবরা সেখানে রয়েছেন। দেখেন যে এলডিসি গ্র্যাজুয়েশন সেটা হয়ে যাবে বাংলাদেশে, সেটা 26 সালে হোক, অথবা সরকার যদি পিছায় বড় জোর 2 বছর পিছাতে পারে। তো আমাদের হলো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে গেলে আমাদের ব্যবসায় যেসব সংকট আছে, যেগুলি ব্যবসার খরচ বাড়িয়ে দেয় এবং হচ্ছে ব্যবসায় বাড়তি সময় ব্যয় করায়, সেগুলি আমাদের দূর করতে হবে। সেটা এই সরকার করবে নাকি পরের সরকার করবে, এই আমলাতন্ত্র দিয়ে হবে কিনা, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু যদি আমরা এগুলি না করতে পারি, তাহলে অনেক দেশ আমরা দেখছি যে মধ্যমায়ের ট্র্যাপে পড়ে যায়। বাংলাদেশ হয়তো গ্র্যাজুয়েশন হবে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক চেহারায় কোনো পরিবর্তন আসবে না। এবং গ্র্যাজুয়েশনের পরে আমাদের ইকোনমি, এই যে আমরা যে প্রতিযোগিতার সক্ষমতাটা অর্জন করতে পারলাম না নিজেদের ব্যর্থতার কারণে, তার হচ্ছে ফলাফল আমাদের আসলে ভোগ করতে হবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম যে ব্যবসার সংকট, মানে ব্যবসার খরচ বেড়ে যায়, বেশি সময় লাগে, এই ধরনের সমস্যাগুলো যদি দূর করা না যায়, তাহলে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ হয়েও কোনো লাভ হয়তো হবে না। বাংলাদেশের অর্থনীতির চেহারায় কোনো পরিবর্তন আসবে না, বা বাংলাদেশ মধ্যম আয়ের দেশে একটা ফাঁদে পড়ে যেতে পারে, এমন আশঙ্কা আবুল কাশেম করছেন, বা সে এরকম আশঙ্কার কথা বিভিন্ন পর্যায় থেকে জেনেছেন। আমরা আসলে এই আশঙ্কার পর্যায়ে থাকতে চাই না। আমাদের প্রত্যাশা যে সরকার আমাদের ব্যবসা সহজ করার, কে কম সময়ে করা যেতে পারে, কম খরচে করা যেতে পারে, বা ব্যবসার পরিবেশ উন্নত করার জন্য যে উদ্যোগগুলো সেটি সরকার নেবে, বা এই আমলাতন্ত্রই সেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো বাস্তবায়ন করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।